আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। দেখতে দেখতে ২০২৬ সালের ৬ মাস চলে গেল। আমাদের বাংলাদেশি ইনভেস্টরদের জন্য ২টা এক্সাইটিং টাইম আসে। প্রথমটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ দিন, দ্বিতীয়টা হচ্ছে জুন মাসের শেষ দিন। ডিসেম্বর মাসের শেষ দিন ব্যাংকগুলার বছর শেষ হয়। তারপর আমাদের বাংলাদেশি ব্যাংকগুলা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং ডিভিডেন্ড প্রকাশ করে। এই জুন ক্লোজিংয়ে আমাদের বাংলাদেশের লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেসগুলোর বছর শেষ হয়। তারা নেক্সট কয়েক মাসের মাঝে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করবে এবং তাদের ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। আজকের ভিডিওতে আমরা সেসব টপ 10টি জুন ক্লোজিং ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে আলোচনা করব এবং এটি দেখার চেষ্টা করব এই স্টকগুলা এখনো আন্ডার ভ্যালুড আছে কিনা। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা 11টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। আমরা প্রত্যেকটি স্টকের জন্য একটি করে চ্যাপ্টার ডেডিকেট করেছি। এখানে 10টি চ্যাপ্টারে আমরা 10টি স্টক নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারগুলো যেভাবে সাজানো হয়েছে, প্রথমে আমরা স্টকটির লাস্ট 3টা কোয়ার্টারের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। এটা দেখার চেষ্টা করব এই কোম্পানিটা এই বছর কিরকম ডিভিডেন্ড দিতে পারে। তারপর আমরা এই স্টকগুলোকে ডিডিএম বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল দিয়ে ভ্যালুয়েশন করব এবং লাস্টে আমরা এটা দেখার চেষ্টা করব এই স্টকগুলা কি এখনো আন্ডার ভ্যালুড আছে কিনা। এই 10টি চ্যাপ্টার শেষ করার পর আমরা 11 চ্যাপ্টারে চলে যাব। 11 চ্যাপ্টারে গিয়ে আমরা একটা র্যাঙ্কিং করব। এই স্টকগুলাকে 1 থেকে 10 নাম্বারের মাঝে র্যাঙ্কিং করব। সবচেয়ে বেশি আন্ডার ভ্যালুড সেই স্টকটা 1 নাম্বার পাবে, যে স্টকটা সবচেয়ে বেশি ওভার ভ্যালুড সেই স্টকটা 10 নাম্বার পাবে। তো আজকের ভিডিওতে আমরা 10টি স্টক নিয়ে কথা বলবো। এই ভিডিওটি মোটামুটি ডিটেইলড হতে যাচ্ছে এবং আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। এই ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখার জন্য চা কফি নিয়ে বসতে পারে। আমাদের লিস্টে প্রথম যে স্টকটি রয়েছে সেটি হলো বিএসআরএম স্টিল। এই কোম্পানিটি লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার দেয় অক্টোবর মাসের 19 তারিখ 2025 সালে। তো সেই হিসাবে এই বছরের অক্টোবর মাসের 19 তারিখ এই কোম্পানিটি আবার নতুন করে ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। Q1 গত বছর এই কোম্পানিটির ইপিএস ছিল 2 টাকা 26 পয়সা। এই বছর তাদের ইপিএস হয়েছে 2 টাকা 60 পয়সা। কোয়ার্টার অন কোয়ার্টার 15.4% গ্রোথ হয়েছে। Q2 2 টাকা 41 পয়সা। এই বছর সেই ইপিএসটা এসে হয়েছে 2 টাকা 54 পয়সা, 0.39% গ্রোথ হয়েছে। Q3 4 টাকা 45 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 6 টাকা 35 পয়সা, 42.70%। গত 9 মাসে এদের ইপিএস ছিল 9 টাকা 12 পয়সা। এই বছরে এদের ইপিএস হয়েছে 11 টাকা 49 পয়সা। গত 9 মাসে এদের ইপিএস 26%-এর মতো এদের ইপিএস এর গ্রোথ হয়েছে। Q4 এর ইপিএসটা এখনো আমরা পাইনি, কিন্তু আমরা এদের লাস্ট 3টা কোয়ার্টারের ইপিএস কে অ্যানুয়ালাইজ করলে এদের এই ইপিএসটা পেতে পারি। গুগল শিটের একটা বিল্ট ইন ফর্মুলা আছে এভারেজ। আমরা যদি লাস্ট 3টা কোয়ার্টারের ইপিএস কে এভারেজ করি তো আমরা একটা অ্যানুয়ালাইজ ইপিএস পাবো। তো সেই হিসাবে বিএসআরএম স্টিলের অ্যানুয়ালাইজ ইপিএস আসে 15 টাকা 32 পয়সা। গত বছর এটা ছিল 13 টাকা 77 পয়সা। এই বছর হয়েছে 15 টাকা 32 পয়সা। তো সেই হিসাবে এদের ইপিএস এর এই বছরের গ্রোথ হয়েছে 11.26%, যেটি একটি অ্যাকসেপ্টেবল গ্রোথ রেট। গত 5 বছরে বিএসআরএম স্টিলের রেভিনিউ এর সিএজিআর ছিল 22.90% এবং এদের নেট ইনকামের সিএজিআর ছিল 18.37%। যেহেতু আমাদের দেশের গত 5 বছর বড় কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট হয়নি, এই গ্রোথ নাম্বারগুলো একটা অ্যাকসেপ্টেবল গ্রোথ রেট। এদের নেট প্রফিট মার্জিন 4.65%। এরা 100 টাকার পণ্য বিক্রি করলে 6 টাকা 65 পয়সা গড়ে নিয়ে আসে। তো রড বা স্টিল এই বিজনেসের ক্ষেত্রে এইটা একটা অ্যাকসেপ্টেবল প্রফিট মার্জিন। কিন্তু আপনি যদি অন্যান্য এফএমসিজি বিজনেস বা অন্যান্য বিজনেসের সাথে তুলনা করেন, এই প্রফিট মার্জিনটা খুব একটা আহামরি প্রফিট মার্জিন নয়। তারা 100 টাকার পণ্য বিক্রি করলে 4 টাকা 65 পয়সা গড়ে নিয়ে যায়। এই স্টকটি এখন মার্কেটে 86 টাকা 80 পয়সাতে ট্রেড হচ্ছে। এই বছর এই স্টকটার একটা র্যালি হয়েছে। ওয়াইটিডি রিটার্ন মানে কি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত এর রিটার্ন। এই স্টকটি অলরেডি 37.24% রিটার্ন দিয়েছে। ডেট টু ইকুইটি প্রতি 1 টাকা ইকুইটির এগেনস্টে
টাকা ঋণ রয়েছে। যেহেতু রড স্টিল একটি ফাইন্যান্স হেভি বিজনেস, এইসব বিজনেস করতে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিতে হয়। অনেকের কাছে এই বিষয়টি রেড ফ্ল্যাগ মনে হতে পারে। আইডিয়ালি কোনো বিজনেসের ডেট টু ইকুইটি রেশিও 1 থেকে কম হওয়া উচিত। এই কোম্পানিটির রিটার্ন অন ইকুইটি 17.62%, যেটি একটি ওয়ান্ডারফুল রিটার্ন অন ইকুইটি। ROIC, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, মানে কি এই কোম্পানিটি যে টাকা ইনভেস্ট করে তার উপর কি টাকা জেনারেট করে। কোম্পানিটা তাদের বিজনেসে না ইনভেস্ট করে সেই টাকাটা যদি ট্রেজারি বন্ডে রাখতো, সেখান থেকে যা রিটার্ন আসতো প্রায় তার কাছাকাছি রিটার্নই জেনারেট করছে। এই কোম্পানিটির এই বছরের অ্যানুয়ালাইজ প্রাইস টু আর্নিং হচ্ছে 5.67। গত 5 বছরে এর অ্যাভারেজ পি ছিল 7.33। মানে কি আপনি যদি এই স্টকটা কিনেন, আপনি এর হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে কম দামে কিনছেন। এই কোম্পানিটি 35% পে আউট মেনটেন করে। গত বছর এই কোম্পানিটি 5 শেয়ারে 5 টাকা ডিভিডেন্ড দিয়েছিল। তো সেই হিসাবে এই বছরও যদি সেম 35% ডিভিডেন্ড মেনটেন করে, এই বছর আপনাকে 5.4 টাকা ডিভিডেন্ড দিবে। তো সেই হিসাবে আপনি আজকে যদি এই স্টকটা কিনুন, সেখান থেকে 6.18% ডিভিডেন্ড ইল্ড পাবেন। বাংলাদেশের কনটেক্সে এইটা একটা ভালো ডিভিডেন্ড ইল্ড। অলরেডি যারা এই স্টকটা হোল্ড করতেছিল তারা একটি খুব ভালো ডিভিডেন্ড পাচ্ছে, এবং এই বছর এই স্টকটি অলরেডি 37.24% রিটার্ন দিয়েছে। পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য এটা খুব একটা ভালো খবর। তারা অলরেডি একটা ভালো রিটার্ন পেয়েছে এবং এই স্টকটা হোল্ড করার পরেও একটা ভালো ডিভিডেন্ড পাবে। কিন্তু আপনি নতুন শেয়ার হোল্ডার হিসাবে আপনার একটু বিবেচনা করা উচিত আপনি এই দামে শেয়ারটা কিনবেন কিনা। আমরা নেক্সট সেকশনে আমরা এর ভ্যালুয়েশন করব। আমাদের দেশে নতুন গভর্নমেন্ট এসেছে, কনস্ট্রাকশন আস্তে আস্তে রিকভার করছে। এই কোম্পানির প্রফিট 26% জাম্প করেছে অলরেডি। আমাদের দেশে যদি কনস্ট্রাকশন বুম আসে, নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়, এই রড কোম্পানিগুলা অনেক ভালো করবে। তো নেক্সট চ্যাপ্টারে চলুন এখন আমরা ভ্যালুয়েশনে চলে যাই। আমরা ধরে নিয়েছি এই কোম্পানিটা এই বছর 5 টাকা 40 পয়সা ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। ডিসকাউন্টেড আমরা ধরে নিয়েছি 11%। আমরা ধরে নিয়েছি এই কোম্পানিটা 6.5% করে এর গ্রোথ করবে। যেহেতু এটা সিক্লিক্যাল বিজনেস, তো লং টার্মের গ্রোথটা আমরা একটু কনজারভেটিভ গ্রোথ ধরেছি। তো সেই হিসাবে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে বিএসআরএম স্টিলের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 160 টাকা 24 পয়সা। মার্কেটে এই স্টকটি 86 টাকা 80 পয়সাতে ট্রেড হচ্ছে। এই স্টকটি আন্ডার ভ্যালুড আছে 19.06। এই স্টকটি এখনো 19.06% আন্ডার ভ্যালুড রয়েছে। তো এই ছিল আমাদের বিএসআরএম স্টিল নিয়ে আলোচনা। এখন আমরা নেক্সট স্টকে চলে যাব। নেক্সট চ্যাপ্টারে আমরা ইবনে সিনা নিয়ে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার এই ইউটিউব চ্যানেলটি অলরেডি 5,000 সাবস্ক্রাইবার পুরা করেছে। আমার এই বছরের একটা লক্ষ্য ছিল 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। আমরা অলরেডি 50% কমপ্লিট করে ফেলেছি। আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের কাছে প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নেক্সট যেই স্টকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ইবনে সিনা। এই কোম্পানিটি লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে অক্টোবর মাসের 5 তারিখ 2025 সালে। Q1-এ গত বছর এদের ইপিএস ছিল 2 টাকা 72 পয়সা। এই বছর এসে এদের ইপিএস হয়েছে 60 টাকা 8 পয়সা, মানে কি 160% জাম্প করেছে। Q1-এ এদের ইপিএস 160% জাম্প করেছে। Q2-তে এদের ইপিএস ছিল 6 টাকা 75 পয়সা। এই বছর এসে সেটা হয়েছে 8 টাকা 20 পয়সা, 21.84% বেড়েছে। Q3-তে এদের গত বছর ইপিএস ছিল 5 টাকা 55 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 4 টাকা 67 পয়সা। Q3-তে এদের ইপিএসটা 15.86% কমেছে। গত 9 মাসে এদের ইপিএস যেটা হয়েছিল 15 টাকা 2 পয়সা, এখন সেটা হয়েছে 19 টাকা 95 পয়সা। কি গত 9 মাসে এদের ইপিএস বৃদ্ধি পেয়েছে 32.82%। Q4 এর ইপিএসটা এখনো আসেনি। এভারেজ করে এদের ফাইনাল কোয়ার্টার ইপিএস আসে 6 টাকা 65 পয়সা। সেই হিসাবে এদের অ্যানুয়ালাইজ ইপিএস আসে, গত বছর ছিল 20 টাকা 27 পয়সা, এই বছর সেটা এসে হয়েছে 26 টাকা 60 পয়সা। মানে কি এদের ইয়ার অন ইয়ার 31.23% গ্রোথ হয়েছে, যেটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। গত 5 বছরে এদের রেভিনিউ সিএজিআর ছিল 14.04% এবং এদের নেট ইনকামের সিএজিআর ছিল 12.73%। এদের টপ লাইন এবং বটম লাইন গ্রোথ
দুটোটাই অ্যাকসেপ্টেবল। এদের প্রফিট মার্জিন দেখুন, এদের প্রফিট মার্জিন অনেক কম, 5.85%। মানে কি 100 টাকার পণ্য বিক্রি করলে 5 টাকা 85 পয়সা ঘরে আসে। আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো ছাড়া বাকি কোম্পানিগুলোর প্রফিট মার্জিন অনেক কম। 100 টাকার পণ্য বিক্রি করলে 5 টাকা 85 পয়সা এদের ঘরে আসে। যারা ইনভেস্ট করতে চান তারা এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন। এই স্টকটি এখন মার্কেটে ট্রেড হচ্ছে 317 টাকা 30 পয়সাতে এবং এই বছরে মানে জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত এর রিটার্ন হয়েছে 1.98%। মানে কি এই স্টকটিতে এখন পর্যন্ত এই বছর বড় কোনো র্যালি আসেনি। এই স্টকটির ডেট টু ইকুইটি রেশিও 0.8, এটা একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল, খুব ভালো নয়। স্কয়ার ফার্মার মতো জিরো ডেট কোম্পানি নয়। ডেট টু ইকুইটি যদি 1 থেকে কম হয় তাহলে মোটামুটি ভালো বলা চলে। রিটার্ন অন ইকুইটি 18.99, খুব ভালো রিটার্ন অন ইকুইটি। ROIC 11.83%। মানে কি এই কোম্পানিটা যদি ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে তাহলে তারা 10%-এর মতো রিটার্ন পাবে। এই কোম্পানিটা তাদের নিজের কোম্পানিতে ইনভেস্ট করে তারা মোটামুটি একটা রিটার্ন জেনারেট করছে। খুব ওয়ান্ডারফুল রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল নয়। এই কোম্পানিটার এই বছরের অ্যানুয়ালাইজ পি 11.93। গত 5 বছরে এর এভারেজ পি ছিল 14.5। আপনি যদি এই স্টকটা কিনেন এর হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে এখন কম দামে কিনতে পারছেন। এর ডিভিডেন্ড পে আউট রেশিও 30%। এই কোম্পানিটা এদের মিনিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। এই বছর যদি এই কোম্পানিটা এই 30% মেনটেন করে 8 টাকা ডিভিডেন্ড আসবে। গত বছর সেটা ছিল 6 টাকা 40 পয়সা, এখন সেটা হবে 8 টাকা। পার্সেন্টেজ টাইমে ডিভিডেন্ড অনেক বাড়বে, 6 টাকা 40 পয়সা থেকে 8 টাকা হবে। কিন্তু এর ডিভিডেন্ড ইল্ড অনেক খারাপ, এর ডিভিডেন্ড ইল্ড মাত্র 2.51%। কোম্পানিটা আপনি 317 টাকা দিয়ে কিনলে মাত্র 8 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন। এই বছর এই কোম্পানিটার নেট প্রফিট 33% বেড়েছে, যার কারণ হচ্ছে প্রোডাক্টের হাই ডিমান্ড। তো চলুন এখন আমরা এর ভ্যালুয়েশনে চলে যাব। তো ভ্যালুয়েশনের জন্য আমরা ধরে নিয়েছি এই কোম্পানিটা এই বছর 8 টাকা ডিভিডেন্ড দিবে, লং টাইম প্রজেক্টেড গ্রোথ 8.5%। তো সেই হিসাবে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 287 টাকা 28 পয়সা। মার্কেটে এই স্টকটা ট্রেড হচ্ছে 317 টাকাতে। তো সেই হিসাবে এই স্টকটা 10%-এর মতো ওভার ভ্যালুড রয়েছে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে 10% ওভার ভ্যালুড রয়েছে। এই স্টকটা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড হওয়ার কারণ এই স্টকটা অনেক কম ডিভিডেন্ড দেয়। এই বছর এই স্টকটার 26 টাকা 60 পয়সা ইপিএস হতে যাচ্ছে, সেখানে মাত্র 8 টাকা ডিভিডেন্ড। তো এই জন্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটা ওভার ভ্যালুড আসে। কিন্তু এই স্টকটা যারা কিনেন তারা মূলত ক্যাপিটাল গেইনের জন্য কিনেন। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ইবনে সিনা ওভার ভ্যালুড আছে 10.45%-এর মতো ওভার ভ্যালুড। আমাদের তারপরে লিস্টে যে স্টকটি রয়েছে সেটি হলো বেক্সিমকো ফার্মা। গত বছর কোনো ডিভিডেন্ড অ্যানাউন্স করেনি, এই কয়েকদিন আগে জুন মাসের 24 তারিখ মানে গত মাসে ডিভিডেন্ড অ্যানাউন্স করে, সেটা ছিল গত বছরের ডিভিডেন্ড। তো সেই হিসাবে এই কোম্পানিটি আবার অক্টোবর মাসে এই বছরের ডিভিডেন্ড অ্যানাউন্স করার কথা। Q1 এ গত বছরের এদের ইপিএস ছিল 3 টাকা 77 পয়সা, এই বছর এসে তাদের ইপিএস হয়েছে 5 টাকা 30 পয়সা। সেই হিসাবে তাদের ইপিএস 40.58% বেড়েছে। Q2 তে ইপিএস ছিল 4 টাকা 10 পয়সা, সেটা বেড়ে হয়েছে 5 টাকা 28 পয়সা, 28.78% বেড়েছে। 3 টাকা 86 পয়সা, এই বছর সেটা এসে হয়েছে 4 টাকা 98 পয়সা, 29.20% বেড়েছে। Q4 এর ইপিএস এখনো অ্যানাউন্স করেনি, কিন্তু আমরা এটাকে অ্যানুয়ালাইজ করে বের করে নেব। তো অ্যানুয়ালাইজ করে বের করে নিলে এর ইপিএস হয় 5 টাকা 19 পয়সা। গত বছর এদের ইপিএস ছিল 15 টাকা 56 পয়সা, এই বছর এসে এদের ইপিএস হওয়ার কথা 20 টাকা 75 পয়সা। সেই হিসাবে 33.33% এদের ইপিএস ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে, যেটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। আপনি যদি দেখুন ইবনে সিনা এর গ্রোথ হয়েছে 31%, বেক্সিমকো ফার্মার গ্রোথ হয়েছে 33%। মানে কি আমাদের পুরা ওভারঅল ওষুধ সেক্টরটারই ভালো গ্রোথ হচ্ছে। মানে কি আমাদের দেশের ভালো ওষুধ কোম্পানিগুলা গড়ে 30% করে তাদের প্রফিটকে গ্রোথ করছে। গত 5 বছরে এদের রেভিনিউর গ্রোথ ছিল 30.87%, এদের নেট প্রফিটের গ্রোথ ছিল 4%, এদের প্রফিট মার্জিন 16.04%। এদের প্রফিট মার্জিনটা একটু বেটার, ইবনে সিনার প্রফিট মার্জিন থেকে এদের প্রফিট মার্জিনটা একটু বেটার। মার্কেটে এখন ট্রেড হচ্ছে 145 টাকা
30 পয়সাতে। কারেন্ট ইয়ার টু ডেট রিটার্ন এই বছরের জানুয়ারি 1 তারিখ থেকে এখন পর্যন্ত এই স্টকটি রিটার্ন হয়েছে 37.71%। মানে কি অলরেডি এই স্টকটাতে এই বছর একটা র্যালি হয়েছে। এর ডেট টু ইকুইটি 0.05%। ওয়ান্ডারফুল। মানে কি এই কোম্পানিটার খুব একটা ব্যাংক লোন নেই, তো অনেক ভ্যালু ইনভেস্টরদের জন্য এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। রিটার্ন অন ইকুইটি 14.71%, মোটামুটি রিজনেবল রিটার্ন অন ইকুইটি। আরওআইসি 12.22%। আরওআইসি মানে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, নতুন করে যে টাকাটা ইনভেস্ট করে তার থেকে কি পরিমাণ রিটার্ন আসে। এর পি রেশিও চলছে 7। হিস্ট্রিক্যালি গত 5 বছর অন অ্যাভারেজে এই স্টকটা 12.87 পিতে ট্রেড হয়েছে। মানে কি এই স্টকটা এখন এর হিস্ট্রিক্যাল পি থেকে এখন অনেক কম দামে, মানে হাফ, মানে 12তে ট্রেড হতো 7, মানে অর্ধেক দামে ট্রেড হচ্ছে। যদি মিন রিভার্সন হয় মানে কি 12 না 10 পিতেও চলে যায়, এখান থেকে অনেক বড় রকমের একটা ক্যাপিটাল গেইন হওয়ার পসিবিলিটি রয়েছে। ডিভিডেন্ড পে আউট রেশিও, এই কোম্পানিটা মিনিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। গত বছর এই কোম্পানিটা এদের শেয়ার হোল্ডারদের প্রতি স্টকে 4 টাকা 75 পয়সা ডিভিডেন্ড দিয়েছিল। এই বছর যদি 30% মেনটেন করে সেক্ষেত্রে 6 টাকা দিবে। এই বছর এই কোম্পানিটা যদি 6 টাকা ডিভিডেন্ড দেয়, এই কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড আসে 4.28%, মোটামুটি রিজনেবল একটা ডিভিডেন্ড ইল্ড। এখানে নোট এবং কনসিডারেশনে কি কি রয়েছে, এই কোম্পানিটার প্রফিট 33%-এর মতো বেড়েছে, যার কারণ হলো হায়ার মেডিসিন সেল এবং লোয়ার ডেট পেমেন্ট। তো চলুন এখন আমরা বেক্সিমকো ফার্মার ভ্যালুয়েশনে চলে যাব। তো আমরা ধরে নিয়েছি এই বছর এই কোম্পানিটা 6 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে এবং এদের প্রজেক্টেড গ্রোথ রেট 8.5%। আমরা ইবনে সিনার জন্য 8.5% ধরেছি, বেক্সিমকো ফার্মার জন্য 8.5% ধরেছি। যেহেতু আমরা লং টার্ম গ্রোথ ধরছি তো আমরা এটা কম গ্রোথ রেট ধরেছি। তো সেই ক্ষেত্রে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে বেক্সিমকোর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 224 টাকা 5 পয়সা। মার্কেটে এই স্টকটি 145 টাকা 30 পয়সাতে ট্রেড হচ্ছে। এই কোম্পানিটি আন্ডার ভ্যালুড রয়েছে 35.14%। এই কোম্পানিটি এখনও আন্ডার ভ্যালুড রয়েছে। যদিও বেক্সিমকো ফার্মা এই কোম্পানিটির একটি মোটামুটি র্যালি হয়েছে 37.71% একটা র্যালি হয়েছে এই বছর, তবুও ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটি এখনও 35.15% আন্ডার ভ্যালুড রয়েছে। এই স্টকটি এখনও অনেক আন্ডার ভ্যালুড রয়েছে। এই দামে কিনলে আপনি 4.28% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন। তারপরে আমাদের লিস্টে যে স্টকটি রয়েছে সেটি হলো স্কয়ার ফার্মা, আমাদের এই চ্যানেলের ফ্যান ফেভারিট স্টক। এই কোম্পানিটি লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে অক্টোবর মাসের 23 তারিখ 2025 সালে। তো সেই হিসাবে অক্টোবর মাসের 23 তারিখ এই বছর আবার নতুন করে ডিভিডেন্ড অ্যানাউন্স করতে যাচ্ছে। Q1 এ ইপিএস গত বছর ছিল 6 টাকা 87 পয়সা, এই বছর সেটা হয়েছে 8 টাকা 35 পয়সা, 21.54% গ্রোথ হয়েছে। Q2 গত বছর ছিল 7 টাকা 45 পয়সা, এই বছর সেটা হয়েছে 8 টাকা 22 পয়সা, 10.07% গ্রোথ হয়েছে। Q3 এদের ইপিএস ছিল 6 টাকা 83 পয়সা, এই বছর সেটা হয়েছে 6 টাকা 73 পয়সা, -1.46% ডিগ্রোথ হয়েছে। লাস্ট কোয়ার্টারে Q3 এদের ইপিএসটা একটু ডিগ্রোথ হয়েছে। আমরা লাস্ট 3টা কোয়ার্টারে ইপিএসকে অ্যাভারেজ করে এর একটা অ্যানুয়ালাইজ ইপিএস ধরে নিব। তো সেই হিসাবে গত বছর এর ইপিএস ছিল 27 টাকা 4 পয়সা, এই বছর সেই ইপিএসটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 4 পয়সা, গ্রোথ হয়েছে 14.79%। ইবনে সিনা, বেক্সিমকো ফার্মা এরা 30%-এর মতো গ্রোথ করেছে, কিন্তু স্কয়ার ফার্মার গ্রোথ 15%-এর মতো। এর কারণ হলো স্কয়ার ফার্মা লার্জ ক্যাপের একটা কোম্পানি। স্কয়ার ফার্মার মার্কেট শেয়ার বাংলাদেশে 18%। তো এই কোম্পানিটা যেহেতু অনেক বড়, আস্তে আস্তে মুভ করে। উদাহরণস্বরূপ যেরকম একটা বড় ট্রেন মোটামুটি আস্তে আস্তে চলে, একটা মোটর সাইকেল অনেক দ্রুত যেতে পারে, তো সেই রকমই বড় কোম্পানির গ্রোথ স্টেডি কিন্তু স্লো। গত 5 বছরে এর রেভিনিউর গ্রোথ হয়েছে 11.25% এন্ড নেট প্রফিটের সিএজিআর হচ্ছে 12.29%, যেটাও দুইটাই অ্যাকসেপ্টেবল নাম্বার। তো আগে আপনাদের যে এক্সাম্পলটা দিলাম, বড় কোম্পানির গ্রোথটা একটু কম, এদের দেখুন নেট প্রফিট মার্জিন ওয়ান্ডারফুল 30.96%। 100 টাকার ওষুধ বিক্রি করলে 30 টাকা 96 পয়সা ঘরে নিয়ে যা। অন্যান্য ওষুধ কোম্পানির থেকে এর প্রফিট মার্জিন ওয়ান্ডারফুল। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 221 টাকা 60 পয়সাতে। এই বছরে মোটামুটি একটা রিটার্ন দিয়েছে, 12.79% রিটার্ন দিয়েছে। জানুয়ারি মাসে এই স্টকটা একদম বটমে ছিল, 200 টাকার কমে চলে গিয়েছিল, তো সেখান থেকে এই স্টকটা মোটামুটি একটা রিটার্ন দিয়েছে। কোম্পানিটা জিরো ডেট কোম্পানি, কোম্পানির কোনো ঋণ নাই। আর ওই দেখেন রিটার্ন অন ইকুইটি 18.14%, আর ও আইসি দেখেন 20%। অনেকেই আমাকে বলেন রাফিক ভাই
আপনি শুধু সারাদিন স্কোয়ার ফার্মা করেন। এই স্টকটার মধ্যে কি আছে এত? এই স্টকটা যে এত প্রিমিয়াম স্টক আমরা মনে করি, এর কয়েকটা কারণ আছে। এই যে দেখুন, ডেট টু ইকুইটি রেশিও, এই কোম্পানিটির কোনো ঋণ নাই। আরওআইসি দেখেন, অন্যান্য কোম্পানির আরওআইসি মানে কি, এই কোম্পানিটি নতুন যে টাকা ইনভেস্ট করে তার উপর কি রিটার্ন জেনারেট করে। একটা কোম্পানি ইচ্ছা করলে ট্রেজারি বন্ডে টাকা রাখতে পারে। ট্রেজারি বন্ডে টাকা রাখতে সে রাফলি 10% বা 11% মতো রিটার্ন পেল। ট্রেজারি বন্ডে টাকা না রেখে তাদের বিজনেস ইনভেস্ট করলে 20% রিটার্ন জেনারেট করে। তো আগে আমরা যে 4টা স্টক নিয়ে আমরা আলোচনা করেছি, তাদের আরওআইসি দেখুন আর এই কোম্পানির আরওআইসি দেখুন। এই কোম্পানিটির আরওআইসি অনেক হাই, এই কোম্পানির আরওআই অনেক হাই, এই কোম্পানির কোনো ঋণ নাই এবং এই কোম্পানির প্রফিট মার্জিন ওয়ান্ডারফুল। তো এইসব বিষয়ের কারণে আমরা এই স্টকটিকে প্রিমিয়াম কোয়ালিটির স্টক মনে করি। যদিও আমাদের স্টক মার্কেট এই স্টকটাকে একটু ভালোবাসে না। আমাদের মার্কেটের সবচেয়ে আনলাভ স্টক হলো স্কয়ার ফার্মা। আমরা অনেকে এই স্টকটাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের বাজার এই স্টকটাকে একটু ভালোবাসে না। এই কোম্পানিটির পি রেশিও হচ্ছে 7.14। গত 5 বছরে অন অ্যাভারেজে 9.45 পিতে ট্রেড হতো। মানে কি, আপনি হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে এখন কম দামে কিনছেন। আপনি গত 5 বছর আগে কিনলে আরো বেশি দামে কিনতে হতো, এখন কিনলে আপনি কম দামে পাচ্ছেন। এর ডিভিডেন্ড পে আউট রেশিও 42% মতো। অনেকে কমপ্লেন করেন এই কোম্পানিটি অনেক কম ডিভিডেন্ড পে আউট করে, কিন্তু আপনি যদি অন্য স্টকের সাথে তুলনা করেন, যেরকম বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা, তাদের থেকে এই পে আউট রেশিওটা অনেক বেটার। গত বছর এই স্টকটা 12 টাকা ডিভিডেন্ড দিয়েছিল। আমরা এক্সপেক্ট করে নিচ্ছি এই বছর এই স্টকটা 13 টাকা ডিভিডেন্ড দিবে। 14 টাকা বা 15 টাকা ডিভিডেন্ড দেওয়ার উচিত, আমার মনে হচ্ছে 13 টাকা ডিভিডেন্ড দিবে। এই বছর নতুন কিছু ডিভিডেন্ড আইনে সংশোধন করেছে, যেটা কোম্পানির ডাইরেক্টরদের জন্য, ডিভিডেন্ডের জন্য অনেক ভালো। স্কয়ার ফার্মার ডাইরেক্টররা তারা যদি বেশি ডিভিডেন্ড দেয়, তা থেকে তারাই বেনিফিটেড হবে। আমরা আশা করে নিব স্কয়ার ফার্মা তাদের ডিভিডেন্ড বাড়াবে, কিন্তু আমরা কনজারভেটিভ হয়ে আমরা ধরে নিচ্ছি এই বছর 13 টাকা ডিভিডেন্ড দিবে। 13 টাকা ডিভিডেন্ড দিলে সেই হিসাবে 5.88%, মানে প্রায় 6% মতো ডিভিডেন্ড ইল্ড আসে। তো এর নোটস এন্ড কনসিডারেশনে কি আছে? প্রফিট গ্রো বাই 10%, মানে হিস্ট্রিক্যালি যেরকম গ্রোথ করে এই বছর ওই রকমই গ্রোথ করছে। এটি একটি সেফ এবং স্টেডি গ্রোথ কোম্পানি। আমরা এই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে চলে যাই। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা ধরে নিচ্ছি এই বছর 13 টাকা ডিভিডেন্ড দিবে। এর প্রজেক্টেড গ্রোথ আমি 8% ধরে নিয়েছি। আমি এই গ্রোথটা বেক্সিমকো ফার্মা এবং ইবনে সিনা থেকে কম ধরেছি। যদি এর গ্রোথ আরেকটু বেশি ধরি, তবে এর দামটা অনেক রিডিকুলাসলি হাই হয়ে যায়। এই 8% গ্রোথ রেট ধরে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 391 টাকা 10 পয়সা। আমরা যদি মাত্র 5% গ্রোথ রেট বেশি ধরি, তাহলে এর দাম চলে যায় 470 টাকাতে। টু কনজারভেটিভ হয়ে কম গ্রোথ রেট ধরেছি। তো এই 8% গ্রোথে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে স্কয়ার ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 391 টাকা 10 পয়সা। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, এই স্টকটা মার্কেটে ট্রেড হচ্ছে 221 টাকা 60 পয়সাতে। এই স্টকটি এখন আন্ডার ভ্যালুড রয়েছে, 43.34% আন্ডার ভ্যালুড রয়েছে। আমরা কনজারভেটিভ গ্রোথ রেট ধরে এটা ধরেছি। তার মানে কি, স্কয়ার ফার্মা এই স্টকটা এর ইন্ট্রিনসিক ভ্যালু থেকে প্রচুর পরিমাণ ডিসকাউন্টে রয়েছে। আমাদের লিস্টের নেক্সট যে স্টকটি রয়েছে সেটি হলো রেনেটা। এই কোম্পানিটি লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে অক্টোবর মাসের 28 তারিখ 2025 সালে। এইটা এক্সপেক্ট করা যায় এই বছরের অক্টোবর মাসে এই কোম্পানিটা আবার নতুন করে ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। Q1 গত বছর এদের ইপিএস ছিল 5 টাকা 19 পয়সা। এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 6 টাকা 47 পয়সা। Q2 এদের ইপিএস ছিল 5 টাকা 64 পয়সা। এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 7 টাকা 11 পয়সা। 26.06% বেড়েছে। Q3 এদের গত বছর ইপিএস ছিল 5 টাকা 12 পয়সা। এই বছর এসে সেটা হয়েছে 6 টাকা 81 পয়সা। মানে কি, লাস্ট কোয়ার্টারে এদের ইপিএস 33.01% বেড়েছে। লাস্ট 3টা কোয়ার্টারে এদের ইপিএস বেড়েছে। Q4 এর আর্নিং এখনো আমরা পাইনি, কিন্তু আমরা লাস্ট 3টা কোয়ার্টারের আর্নিংকে অ্যাভারেজ করে আমরা একটা অ্যানুয়ালাইজ ইপিএস বের করে নেব। গত বছরে এর ইপিএস ছিল 19 টাকা 36 পয়সা। এই বছরে এর অ্যানুয়ালাইজ ইপিএস আসে 27 টাকা 19 পয়সা। ইপিএস এর ইয়ার অন ইয়ার গ্রোথ 40.43%, যেটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। এটা এদের ঋণের কারণে একটা স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল, এখন একটা রিকভারিতে চলে আসছে। এই কোম্পানিটার খুব ভালো রিকভার হচ্ছে। গত 5 বছরে এদের রেভিনিউ সিএজিআর বছরে অন অ্যাভারেজে 11.04%, কিন্তু এদের প্রফিটের সিএজিআর -9.88%। মানে কি, এই কোম্পানিটা রেভিনিউ ঠিকই জেনারেট করতো,
এদের পণ্যের বিক্রি ঠিকই বাড়াইছে, কিন্তু এরা নেট প্রফিট জেনারেট করতে পারেনি। এদের প্রচুর পরিমাণ সুদ ছিল, তো এদের সুদের টাকা, ব্যাংকে সুদের টাকা দিতে দিতে এদের প্রফিট চলে যেত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদের ইয়ার অন ওয়ার কি টাইপের গ্রোথ হচ্ছে। এই কোম্পানিটা একটা রিকভারি পিরিয়ডে চলে আসছে। এদের নেট প্রফিট মার্জিন 6.08%। এদের প্রফিট মার্জিন অনেক খারাপ। কি 100 টাকার পণ্য বিক্রি করলে মাত্র 6 টাকা ঘরে যায়। এই কোম্পানিটার মার্কেটে প্রাইস হচ্ছে 456 টাকা 40 পয়সা। ওয়াইটিডি রিটার্ন মানে এই বছরের রিটার্ন হয়েছে 16.39%। এই বছর মোটামুটি এই স্টকটাতে একটা রিটার্ন এসেছে। জানুয়ারি মাসে এই স্টকটা একদম বটমে চলে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি একটু রিকভার করেছে। এর ডেট টু ইকুইটি সিচুয়েশন একটু ইমপ্রুভ হয়েছে 0.39। এই কোম্পানিটির আরওই অনেক খারাপ, এই কোম্পানির আরওআইসিও একদম বাজে। এই পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, এই কোম্পানির প্রচুর পরিমাণ সুদে টাকা দিতে হয়। এই কোম্পানিটা প্রচুর পরিমাণ ক্যাপেক্স করে। আপনি খেয়াল করে দেখবেন এই কোম্পানিটার কয়েকদিন পর পর একটা ওষুধ ইউরোপে অ্যাপ্রুভাল পায়, তো এই জন্য এই কোম্পানিটা প্রচুর পরিমাণ ক্যাপেক্স করে। তো ওই কারণে এই কোম্পানিটার আরওই এবং আরওআইসি কম হতে পারে। এর পি রেশিও আমার মতে একটু হায়ার সাইডে। এর পি রেশিওটা হচ্ছে 16.79। হিস্ট্রিক্যালি এই কোম্পানিটা আরো বেশি পিতে ট্রেড হতো। কোম্পানিটার হিস্ট্রিক্যালি পি হচ্ছে 31.92। মানে কি এই কোম্পানিটা আপনি হিস্ট্রিক্যাল দাম থেকে অর্ধেক দামে কিনছেন। এর ডিভিডেন্ড পে আউটটা খুব ভালো নয়। বাংলাদেশি কোনো কোম্পানির ডিভিডেন্ড পে আউট ভালো নয়। 28% হচ্ছে এর ডিভিডেন্ড পে আউট। গত বছর এই কোম্পানিটি 5.5 টাকা ডিভিডেন্ড দিয়েছে পার স্টকে। আমরা ধরে নিচ্ছি 28% পে আউট মেনটেন করবে, তো সেই হিসাবে এই কোম্পানিটি এই বছর 60 টাকা 70 পয়সা ডিভিডেন্ড দিবে। তো সেই হিসাবে এই কোম্পানিটা আপনি যদি আজকে দামে কিনেন, ডিভিডেন্ড ইল্ড আসে 1.67%, যেটা একটা খুব বাজে। কিন্তু রেনেটার মতো কোম্পানিগুলো মানুষ কিনে ক্যাপিটাল গেনের জন্য। নোটস এবং কনসিডারেশন, এই কোম্পানিটার প্রফিট 28% বেড়েছে। এর কারণ হলো এই কোম্পানিটা তাদের রিঅর্গানাইজ করেছে এবং এরা প্রিফারেন্সিয়াল শেয়ার ইস্যু করেছে, যার মাধ্যমে এদের অনেক ব্যাংক লোন কমে গেছে। চলুন এখন আমরা রেনেটার ভ্যালুয়েশনে চলে যাই। আমরা ধরে নিচ্ছি এই কোম্পানিটা এই বছর 7 টাকা 70 পয়সা ডিভিডেন্ড দিবে এবং প্রজেক্টেড গ্রোথ রেট 9% ধরে নিয়েছি। স্কোয়ার ফার্মার আমরা 8% ধরে নিয়েছি। এই কোম্পানিটার গ্রোথ রেট আমরা একটু অপটিমিস্টিক হয়ে 9% ধরেছি। আমার মতে গ্রোথ রেটটা যত কম ধরা যায় ততই ভালো, যেহেতু আমরা একটা লং টাইমের জন্য প্রজেক্ট করেছি। তো সেই হিসাবে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে রেনেটার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 347 টাকা 56 পয়সা। মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 456 টাকা 40 পয়সা। তো সেই হিসাবে এই স্টকটি 31.32% ওভার ভ্যালুড রয়েছে। তো সেই হিসাবে এই স্টকটি অনেক ওভার ভ্যালুড রয়েছে। তো রেনেটার মতো এই কোম্পানিগুলা আপনি মূলত ডিভিডেন্ডের উপর বেস করে কিনতে পারবেন না, কারণ 7% ডিভিডেন্ড ইল্ড তো কিছুই না। তো এই জন্য আপনি এই স্টকগুলোকে আপনি ডিভিডেন্ড ইল্ডের উপর বেস করে কিনতে পারেন না। এই স্টকগুলো কিনতে হয় এর ফিউচার চিন্তা করে, যে ফিউচারে এর কোনোদিন ক্যাপিটাল গ্রোথ হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে অলিম্পিক। এই কোম্পানিটা অক্টোবর মাসের 28 তারিখ 2025 সালে লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো সেই হিসাবে এই বছরের অক্টোবর মাসেও আবার নতুন করে এর ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। Q1 গত বছর এদের ইপিএস ছিল 2 টাকা 83 পয়সা, এই বছর সেটা হয়েছে 2 টাকা 87 পয়সা। Q2 তে এদের ইপিএস ছিল 2 টাকা 99 পয়সা, এই বছর সেটা হয়েছে 3 টাকা 12 পয়সা। Q3 তে এদের ইপিএস ছিল গত বছর 2 টাকা 15 পয়সা, এই বছর সেটা হয়েছে 1 টাকা 42। লাস্ট কোয়ার্টারে এদের ইপিএস -33.95% ডিগ্রোথ হয়েছে। লাস্ট 3টা কোয়ার্টারের ইপিএস অ্যানুয়ালাইজ করলে গত বছর এদের ইপিএস এসেছে 10 টাকা 6 পয়সা, এই বছর এসে সেটা হতে যাচ্ছে 9 টাকা 88 পয়সা। 1.79% ডিগ্রোথ হয়েছে। অলিম্পিক এই কোম্পানিটির রেভিনিউর সিএজিআর দেখুন 10.31%। গত 5 বছরের রেভিনিউর সিএজিআর হচ্ছে 10.31%, কিন্তু 5 বছরের নেট প্রফিট দেখুন -1.71%। মানে কি অলিম্পিক এই কোম্পানিটা যেহেতু বিস্কিট বানায়, গত 5 বছর ধরে আমাদের দেশে ইনফ্লেশন চলছে। ইনফ্লেশনের সময় আটা, ময়দা, চিনি এগুলোর দাম বেড়ে যায়, মানুষ কনসাম্পশনও কম করে। এই ইনফ্লেশনের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি এসেছে অলিম্পিকের মতো কোম্পানিতে। অলিম্পিক কোম্পানি তাদের দাম বাড়িয়ে তাদের রেভিনিউকে ধরে রেখেছে, কিন্তু তাদের প্রফিটকে ধরে রাখতে পারিনি, তাদের প্রফিট কমে গেছে। এই বছরও প্রফিট কম আসবে, গত 5 বছরেও এদের প্রফিটটা অনেক কম এসেছে। এদের নেট প্রফিট মার্জিনও অনেক বাজে 6.58%। মানে কি 100 টাকার বিস্কিট সেল করলে 6 টাকা 58 পয়সা এদের ঘরে যায়। মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 154 টাকা 30 পয়সাতে। এই বছরে এই কোম্পানিটা রিটার্ন এসেছে 12.81%। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত গত 6 মাসে 12.81% রিটার্ন দিয়েছে। এর ডেট টু ইকুইটি রেশিও নাই বলেই চলে। এই কোম্পানিটার খুব একটা ব্যাংক নেই। ডেট টু ইকুইটি রেশিও 0.07। এর আরওই অ্যাকসেপ্টেবল 14.97%। এর আরওই অ্যাকসেপ্টেবল, আরওআইসি
মোটামুটি খুব ভালো, মানে যে টাকা ইনভেস্ট করে নতুন করে প্রতি বছর যে টাকা ইনভেস্ট করে তার উপর 19.89% রিটার্ন জেনারেট করে। ট্রেজারি বন্ডে রাখলে 10%-এর মধ্যে রিটার্ন পেত। তো এই কোম্পানিটার ROIC অ্যাকসেপ্টেবল। এই কোম্পানিটি মার্কেটে 15.62p ট্রেড হচ্ছে। গত 5 বছরে অন এভারেজে এর পি রেশিও ছিল 17.67, মানে কি এই কোম্পানিটার হিস্ট্রিক্যালি যে দামে ট্রেড হতো তার থেকে কম দামে ট্রেড হচ্ছে। এর ডিভিডেন্ড পে আউট রেশিও 30%-এর মতো। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি 30% পে আউট করে, মানে কি এটা গভর্নমেন্টের মিনিমাম পে আউট রেশিও। গত বছর এই কোম্পানিটি প্রতি স্টকে 3 টাকা ডিভিডেন্ড দিয়েছে। তো এই বছর যেহেতু আর্নিং একটু কম আসছে সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি 2.90 টাকা ডিভিডেন্ড দিবে। তো সেই হিসাবে এই স্টকটার ইল্ড আসে আজকের দামে কিনলে 1.91%, খুব বাজে ডিভিডেন্ড ইল্ড। তো নোট এন্ড কনসিডারেশনে কি কি আছে, এদের প্রফিট 7% ড্রপ করেছে। প্রথমত এদের ট্যাক্স বেড়ে গেছে, আর এদের র মেটেরিয়াল যেটা আছে আটা, ময়দা, সুজি, চিনি, এগুলোর দাম বেড়ে গেছে। তো এই জন্য এই কোম্পানিটা একটু লসে চলে এসেছে। আমরা ধরে নিচ্ছি এই বছর এই কোম্পানিটা 2.90 টাকা ডিভিডেন্ড দিবে। এর গ্রোথ আমরা একটু অপটিমিস্টিক হয়ে 8% ধরেছি। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে 88 টাকা 39 পয়সা, কিন্তু মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 154 টাকা 43 পয়সা। এই স্টকটা 74.5%-এর মতো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড। যেহেতু এই কোম্পানিটা খুব ভালো ডিভিডেন্ড দেয় না, তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটা ওভার ভ্যালুড হওয়া খুব স্বাভাবিক। এই কোম্পানিটা যারা কিনেন তারা মূলত ক্যাপিটাল গেইনের জন্য কিনেন। আমাদের নেক্সট লিস্টে যে স্টকটি আছে সেটি হলো MGLBD। গত বছরের অক্টোবর মাসের 28 তারিখ এই কোম্পানিটি এর লাস্ট ডিভিডেন্ড অ্যানাউন্স করে। তো সেই হিসাবে বলা যায় এই বছর অক্টোবর মাসের 28 তারিখ এই কোম্পানিটি আবার নতুন করে ডিভিডেন্ড অ্যানাউন্স করবে। গত বছরের Q1 এ এদের ইপিএস ছিল 3 টাকা 43 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 3 টাকা 6 পয়সা, মানে 10.79% ডিগ্রোথ হয়েছে। Q2 তে এদের ইপিএস ছিল 3 টাকা 23 পয়সা। এই বছরে সেটা এসে হয়েছে 80 পয়সা মাত্র। 3 টাকা থেকে হয়েছে 80 পয়সা মাত্র, 75% ডিগ্রোথ হয়েছে। Q3 তে এদের ইপিএস ছিল 1 টাকা 43 পয়সা। এই বছর Q3 তে এসে সেটা হয়েছে 2 টাকা 5 পয়সা। কোয়ার্টার অন কোয়ার্টার 43% বেড়েছে। Q4 এর ইপিএস আমাদের কাছে নেই, কিন্তু আমরা যদি এর লাস্ট 3টা কোয়ার্টারকে অ্যাভারেজ করি আমরা Q4 এর ইপিএসটা পেতে পারি। গত বছর এদের ইপিএস ছিল 11 টাকা 36 পয়সা। এই বছরের প্রজেক্টেড ইপিএস টাকা 88 পয়সা। ইয়ার অন ইয়ার -30.63% ডিগ্রোথ হয়েছে। এর কারণ কি, Q1 এ 10% ডিগ্রোথ হয়েছে, Q2 তে 75% ডিগ্রোথ হয়েছে। তো এই দুইটা মিলে এদের বাৎসরিক ইপিএস অনেক কমে গিয়েছে। গত 5 বছরে এদের রেভিনিউ এর সিএজিআর দেখুন 15.63%। গত 5 বছরে এদের নেট প্রফিটের সিএজিআর দেখুন 6.35%। এদের রেভিনিউ এর অনেক গ্রোথ হলেও এদের প্রফিটের গ্রোথ খুব একটা হচ্ছে না। এদের নেট প্রফিট মার্জিন হচ্ছে 7.39%, মানে কি 100 টাকার পণ্য বিক্রি করলে 60 টাকা 40 পয়সা ঘরে নিয়ে যায়। এটা একটা খুব আহামরি প্রফিট মার্জিন নয়। এই কোম্পানিটা এখন মার্কেটে 93 টাকা 80 পয়সাতে ট্রেড হচ্ছে। এই বছরে গত 6 মাসে রিটার্ন এসেছে 4.42%, মানে কি এই স্টকে বড় রকমের কোনো একটা র্যালি হয়নি। ডেট টু ইকুইটি রেশিও 1.64। এই কোম্পানিটার মোটামুটি ভালো পরিমাণে ঋণ রয়েছে। ROE রিটার্ন অন ইকুইটি 14.89%, ROIC রিটার্ন অন ইকুইটি 6.64%। ROIC-টা অনেক বাজে, মানে কি এই কোম্পানিটা নতুন ইনভেস্টমেন্টের উপর ট্রেজারি বন্ডের মতো রিটার্ন জেনারেট করছে না। তার অনেক কারণ থাকতে পারে। এর অ্যানুয়াল এসপি দেখেন, এর অ্যানুয়াল এসপি হচ্ছে 11.9। হিস্ট্রিক্যালি এই কোম্পানিটা 10.88p তে ট্রেড হতো, মানে কি আজকে যদি এই কোম্পানিটা কিনেন আপনি এর হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে বেশি দামে কিনছেন। আমাদের এই লিস্টের এখন পর্যন্ত যে স্টকগুলা ছিল সব স্টকগুলা আপনি তার হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে কম দামে কিনতে পারতেন, কিন্তু MGLBD আপনি যদি আজকে কিনেন এর হিস্ট্রিক্যালি 5 দাম থেকে আপনাকে বেশি দামে কিনতে হবে। এর ডিভিডেন্ড পে আউট রেশিও 46%। বাংলাদেশি কোম্পানিগুলোর মাঝে এই কোম্পানিটা একটু বেশি ডিভিডেন্ড দেয়। গত বছর এই কোম্পানিটা 5 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিয়েছিল। এই বছর এদের প্রফিট অনেক কমে গিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি এই কোম্পানিটা 3 টাকা 60 পয়সা ডিভিডেন্ড দিবে এই বছর। তো সেই হিসাবে আজকের দামে কিনলে আপনার ডিভিডেন্ড ইল্ড হয় 3.85%। খুব একটা আহামরি ডিভিডেন্ড না, আবার খুব একটা কমও না। এই বছর এই কোম্পানিটার প্রফিট 27% কমে গিয়েছে, যার কারণ হলো এদের পার্টনারের থেকে টাকা পেতে দেরি হয়েছে। চলুন এখন আমরা MGLBD-র ভ্যালুয়েশনে চলে যাই। MGLBD-র আমরা ধরে নিচ্ছি এই বছর 3 টাকা 60 পয়সা ডিভিডেন্ড দিবে এবং লং টার্মে এর গ্রোথ হচ্ছে গিয়ে 8%। তো সেই হিসাবে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 108 টাকা 21 পয়সা। এই স্টকটি মার্কেটে 93 টাকা 80 পয়সাতে ট্রেড হচ্ছে। তো সেই হিসাবে এই স্টকটি 13%-এর মতো আন্ডার ভ্যালুড রয়েছে। আমাদের লিস্টের নেক্সট স্টক UPGDCL। গত বছর নভেম্বর মাসের 18 তারিখ এই স্টকটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। এটা ধরে নেওয়া যায়
এই বছর নভেম্বর মাসের 18 তারিখ এই কোম্পানিটা আবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। Q1 গত বছর এদের ইপিএস ছিল 60 টাকা 13 পয়সা, সেটা এই বছরে এসে হয়েছে 4 টাকা 94 পয়সা, 30.72% ডিগ্রোথ হয়েছে। Q2 গত বছর এদের ইপিএস ছিল 4 টাকা 98 পয়সা, এই বছর এসে সেটা হয়েছে 5 টাকা 6 পয়সা, 1.61% বেড়েছে। Q3 এদের ইপিএস ছিল 60 টাকা 21 পয়সা, Q3 এই বছর ইপিএস হয়েছে 4 টাকা 69 পয়সা, 34.95% ডিগ্রোথ হয়েছে। আমরা এখন 9 মাসের ইপিএস কে অ্যাভারেজ করে এর অ্যানুয়ালাইজ ইপিএসটা বের করে নিব। গত বছর ইউপিজিডিসিএল এর ইপিএস ছিল 20 টাকা 66 পয়সা, এই বছরের প্রজেক্টেড ইপিএস হচ্ছে 19 টাকা 59 পয়সা, -52% ডিগ্রোথ হয়েছে। গত 5 বছরে এদের রেভিনিউর সিএজিআর দেখুন 3.84% এবং নেট প্রফিটের সিএজিআর দেখুন, গত 5 বছরের নেট প্রফিটের সিএজিআর দেখুন -1.10%। মানে কি গত 5 বছর ধরে এই কোম্পানিটা খুব একটা ভালো করতে পারছে না। এদের প্রফিট মার্জিন খুব ভালো, 100 টাকার পণ্যতে 28 টাকা 58 পয়সায় লাভ থাকে, কিন্তু লাস্ট কয়েক বছর যাবত এই কোম্পানিটা খুব একটা সুবিধা করতে পারছে না। এই স্টকটা এখন মার্কেটে ট্রেড হচ্ছে 125 টাকা করে। গত 6 মাসে এই স্টকটিতে রিটার্ন এসেছে 6.72%। মানে কি এই স্টকটিতে এখনো বড় রকমের কোনো একটা র্যালি হয়নি। ডেট টু ইকুইটি 0.19, অ্যাকসেপ্টেবল ডেট টু ইকুইটি রেশিও, এই কোম্পানির খুব বেশি ব্যাংক রুল নেই। ROE রিটার্ন অন ইকুইটি 20.90%, অ্যাকসেপ্টেবল ROE। ROIC 12.97%, অ্যাকসেপ্টেবল ROIC। এর অ্যানুয়ালাইজ পি রেশিও 6.38, গত 5 বছরের অ্যাভারেজ পি 11.95। মানে কি আপনি যদি এই স্টকটা কিনেন এর হিস্ট্রিক্যালি দাম থেকে আপনি আজকে কম দামে কিনতে পাচ্ছেন, এর হিস্ট্রিক্যালি দাম থেকে অলমোস্ট অর্ধেক দামে কিনতে পাচ্ছেন। পেআউট রেশিও 31% পেআউট রেশিও। গত বছর এই স্টকটা 5 শেয়ারে 6 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছিল। এই বছর এদের ইপিএসটা যেহেতু কম আসছে, আমরা ধরে নিলাম 6 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে, 6 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে। তো সেই হিসাবে আজকের দামে আপনি যদি ইউপিজিডিসিএল এই স্টকটা কিনেন, এইখান থেকে ডিভিডেন্ড ইল্ড আসবে 4.93% এর মতো, যেটা একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ডিভিডেন্ড ইল্ড। নোটস এবং কনসিডারেশনে এই বছর এই কোম্পানিটার প্রফিট 24% কমে গেছে, যার কারণ হচ্ছে এই কোম্পানিটির একটা বড় রকমের পেমেন্ট জমা হয়ে গেছে গভর্নমেন্টের কাছে, যেটা পাওয়ার কথা ছিল সেটা তারা পায়নি। তো চলুন এখন আমরা ইউপিজিডিসিএল এর ভ্যালুয়েশন করব। আমরা ধরে নিচ্ছি এই কোম্পানিটা এই বছর 6 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে এবং এর প্রজেক্টেড গ্রোথ 7%। সেই হিসাবে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 138 টাকা 65 পয়সা। মার্কেটে এই স্টকটি 125 টাকাতে ট্রেড হচ্ছে, তো সেই হিসাবে এই স্টকটি 9.85% আন্ডার ভ্যালুড রয়েছে, 9.85% মতো আন্ডার ভ্যালুড রয়েছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে বিএসই, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত বছর নভেম্বরের 13 তারিখ এই কোম্পানিটি লাস্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেই হিসাবে বলা যায় আবার নভেম্বরের 13 তারিখ এই কোম্পানিটি তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। Q1 গত বছর এদের ইপিএস ছিল 5 টাকা 92 পয়সা, এই বছর সেটা এসে হয়েছে 5 টাকা 14 পয়সা। মানে কি কোয়ার্টার অন কোয়ার্টার 13.18% ডিগ্রোথ হয়েছে। Q2 3 টাকা 52 পয়সা, এই বছর সেটা এসে হয়েছে 3 টাকা 79 পয়সা। Q2 এদের ইপিএস 7.67% গ্রোথ হয়েছে। Q3 গত বছর এদের ইপিএস ছিল 4 টাকা 95 পয়সা, এই বছর সেটা এসে হয়েছে 4 টাকা 18 পয়সা। কোয়ার্টার অন কোয়ার্টার -15.56% ডিগ্রোথ হয়েছে। Q4 এর ইপিএসটা আমাদের কাছে নেই, আমরা যদি লাস্ট 3টা কোয়ার্টারের ইপিএসকে অ্যাভারেজ করি তাহলে আমরা Q4 এর ইপিএসটা পেয়ে যাব। সেই হিসাবে এই বছরে এদের প্রজেক্টেড ইপিএস আসে 17 টাকা 48 পয়সা। গত বছর এটা ছিল 20 টাকা 21 পয়সা, এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 17 টাকা 48 পয়সা। তো সেই হিসাবে এদের ইপিএস ইয়ার ওভার ইয়ার 13.08% ডিগ্রোথ হয়েছে। গত 5 বছরের রেভিনিউর সিএজিআর দেখুন 17.23% এবং এদের নেট প্রফিটের সিএজিআর দেখুন 58.13%। মানে কি এই কোম্পানিটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বছরের এদের ইপিএস এর গ্রোথটা আসলে কিছুই না, গত 5 বছর এরা যে গ্রোথ করেছে এদের নেট প্রফিট মার্জিন দেখুন 49.11%। আমি অনেককে চিনি এই বিএসসি এই স্টকটা নিয়ে অনেক বুলিশ, তাদের পোর্টফোলিওর অনেক বড় পার্সেন্টেজ এই স্টকটাতে রয়েছে। তার কারণ এই যে এইসব কারণ, এই কোম্পানিটা
100 টাকার পণ্য বিক্রি করলে 49 টাকা ঘরে নিয়ে যায়। মানে কি এই কোম্পানিটার হিউজ পরিমাণ প্রফিট মার্জিন। কারেন্টলি এই কোম্পানিটা মার্কেটে 112 টাকা 30 পয়সাতে ট্রেডিং হচ্ছে। গত 6 মাসে এর রিটার্ন 0.99%। গত 6 মাসে এই কোম্পানিটার কোনো প্রাইস এপ্রিসিয়েশন হয়নি। এই কোম্পানিটার অল্প একটু ডেট রয়েছে, ডেট টু ইকুইটি 0.8, আর ওই রিটার্ন অন ইকুইটি 17.61%। আরওআইসি এই কোম্পানিটির ভালো নয়। এর কারণ কি, এই কোম্পানিটা মূলত জাহাজ কিনে, তো জাহাজ কিনলে সেটা থেকে আর ইমিডিয়েটলি রিটার্ন আসে না, এই জন্য আরওআইসিটা কম হতে পারে। এদের অ্যানুয়াল আইসপি হচ্ছে 6.42 এবং গত 5 বছরের এভারেজ পি হচ্ছে 6.85। মানে কি গত 5 বছরে এই স্টকটা যেই দামে ছিল সেই দামেই আজকে কিনতে পারছেন। আপনি এই স্টকটা খুব বেশি দামেও কিনতে পারছেন না, খুব কম দামেও কিনতে পারছেন না। গত 5 বছর হিস্ট্রিক্যালি যা ভ্যালুয়েশন ছিল এখনো এই স্টকটির সেম ভ্যালুয়েশনই রয়েছে। এর ডিভিডেন্ড পেআউট রেশিও খুব বাজে, 12.43%। গত বছর এই কোম্পানিটি প্রতি স্টকে 2 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। তো সেই হিসাবে এই বছর যেহেতু এদের আর্নিংটা কম এসেছে, আমরা ধরে নিলাম 2 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে। তো সেই হিসাবে এই কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড হয় 1.94, খুব বাজে ডিভিডেন্ড ইল্ড। এর নোটস এবং কনসিডারেশনে কি আছে, এই কোম্পানিটার প্রফিট এই বছর 9% কমে গিয়েছে, যার কারণ হলো এরা নতুন শিপ কিনেছে এবং এদের ব্যাংক ইন্টারেস্ট থেকে যে টাকা আসতো সেই টাকা এদের ব্যাংকের ইন্টারেস্ট কমে গিয়েছে। তো চলুন এখন আমরা বিএসসি কে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করব। আমরা ধরে নিচ্ছি বিএসসি নেক্সট ইয়ার 2 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে এবং এর প্রজেক্টেড গ্রোথ রেট 9.5%। সেই হিসাবে এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 130 টাকা 38 পয়সা। মার্কেটে এই স্টকটি 112 টাকা 30 পয়সাতে ট্রেড হচ্ছে। তো সেই হিসাবে এই স্টকটি এখন আন্ডার ভ্যালুড রয়েছে, 13.87% আন্ডার ভ্যালুড রয়েছে। আমাদের নেক্সট স্টক হলো আইটিসি। গত বছর অক্টোবর মাসে 27 তারিখ এই স্টকটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো সেই হিসাবে বলা যায় এই বছরের অক্টোবর মাসে এই স্টকটি আবার নতুন করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। গত বছরের Q1 এদের ইপিএস ছিল 81 পয়সা, এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 92 পয়সা। মানে কি কোয়ার্টার অন কোয়ার্টার 13.58% গ্রোথ করেছে। Q2 এদের গত বছর ইপিএস ছিল 1 টাকা 11 পয়সা, এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 86 পয়সা, -22.52% ডিগ্রোথ হয়েছে। Q3 এদের ইপিএস ছিল গত বছর 1 টাকা 7 পয়সা, এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 92 পয়সা, -14.2% ডিগ্রোথ হয়েছে। Q4 এর ইপিএসটা এখনো প্রকাশ করেনি। আমরা এর গত 3টা ইপিএসকে অ্যাভারেজ করে আমরা একে প্রজেকশন করে নিচ্ছি। এই বছর এদের প্রজেক্টেড অ্যানুয়ালাইজ ইপিএস এসেছে 3 টাকা 60 পয়সা, গত বছর এটা ছিল 3 টাকা 61 পয়সা। মানে কি -28% ডিগ্রোথ হয়েছে। গত 5 বছরে এদের রেভিনিউ সিএজিআর দেখুন 1.75%। এদের রেভিনিউ খুব একটা বাড়ছে না, কিন্তু এদের নেট প্রফিটের সিএজিআর 19.95%। টেকনোলজি কোম্পানির একটা সুবিধা, তাদের যদি রেভিনিউ না বাড়ে তারা তাদের নেট ইনকামকে বাড়াতে পারে। আর এদের প্রফিট মার্জিন দেখুন 27.45%, ওয়ান্ডারফুল প্রফিট মার্জিন। এখন এই স্টকটি মার্কেটে ট্রেড হচ্ছে 49 টাকা 70 পয়সাতে। এই বছর গত 6 মাসে এই স্টকটিতে রিটার্ন এসেছে 26%। মানে কি এই স্টকটাতে মোটামুটি একটা র্যালি হয়েছে। ডেট টু ইকুইটি অল্প পরিমাণ ডেট আছে 0.4 ডেট টু ইকুইটি। ROE রিটার্ন অন ইকুইটি 14%, অ্যাকসেপ্টেবল রিটার্ন অন ইকুইটি। ROIC অ্যাকসেপ্টেবল বলা চলে, মোটামুটি চলে, খুব বাজে নয়, মোটামুটি চলে। এর পি রেশিও হচ্ছে 13.81। গত 5 বছরে এর অ্যাভারেজ পি রেশিও ছিল 15.47। মানে কি এর হিস্ট্রিক্যাল ভ্যালু থেকে এখন এটা কম দামে ট্রেড হচ্ছে। ডিভিডেন্ড পেআউট রেশিও 33%। গত বছর এই স্টকটি প্রতি স্টকে 1 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দেয়। আমরা ধরে নিচ্ছি এই বছরও এই স্টকটি 1 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে। গত বছর যেই ডিভিডেন্ডটা দিয়েছে এই বছর সেই ডিভিডেন্ডটা দিবে। এই স্টকটা যদি 1 টাকা 20 পয়সা ডিভিডেন্ড দেয় সেই হিসাবে এর ডিভিডেন্ড ইল্ড আসে 2.41%, যেটা একটা খুব আহামরি ডিভিডেন্ড ইল্ড নয়। এর নোট এবং কনসিডারেশনে কি আছে, প্রফিট 10% কমে গেছে, এদের বিজনেসের একটু খারাপ দিন যাচ্ছে। তো চলুন এখন আমরা এর ভ্যালুয়েশনে চলে যাই। আমরা ধরে নিচ্ছি আইটিসি এই কোম্পানিটা এই বছর টাকা 20 পয়সা ডিভিডেন্ড দিবে। এদের ডিভিডেন্ডের প্রজেক্টেড গ্রোথ রেট 8.5%। সেই হিসাবে ইন্ট্রিনসিক ভ্যালু আসে 43 টাকা 8 পয়সা। মার্কেটে এই স্টকটা ট্রেড হচ্ছে 49 টাকা 70 পয়সাতে। এই স্টকটা এখন 15%-এর মতো ওভার ভ্যালুড রয়েছে। যেহেতু এই স্টকটা অলরেডি এই বছর থেকে 26% রিটার্ন দিয়েছে, তো সেই জন্য এই স্টকটা একটু ওভার ভ্যালুড কাতারে চলে গিয়েছে। তো এই ছিল আজকের 10টা স্টক নিয়ে আলোচনা। এখন নেক্সট চ্যাপ্টারে আমরা গিয়ে
এই 10টা স্টককে র্যাঙ্ক করব। যে স্টকটা সবচেয়ে আন্ডার ভ্যালুড সে 1 পাবে এবং যে স্টকটা ওভার ভ্যালুড সে 10 নাম্বার পাবে। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আপনারা অনেকে 101 হেল্প চান। আপনারা আমার এই পেড সার্ভিসটি বুক করে আমার সাথে 1 ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। আমার এই সার্ভিসটির বুকিংয়ের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে আমার এই পেড সার্ভিসটি বুক করতে পারেন। এখন আমরা এই চ্যাপ্টারে জুন ক্লোজিং 10টা স্টকের র্যাঙ্কিং করব। র্যাঙ্কিংয়ে যাওয়ার আগে আমি কয়েকটা স্টককে অনারেবল মেনশন দিতে চাই। এই স্টকগুলা মোটামুটি নাম্বারের দিক থেকে ভালো, ফাইন্যান্সের দিক থেকে ভালো, কিন্তু আমাদের এই লিস্টে আসেনি। যে স্টকগুলা হলো এনবয় টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, পদ্মা অয়েল, এম পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল। এই স্টকগুলাও জুন ক্লোজিং স্টক এবং মোটামুটি ভালো। আমাদের যেহেতু 10টা স্টক রাখতে হবে, তো সেই ক্ষেত্রে এই স্টকগুলা আমাদের লিস্টে আসেনি। এইটা হচ্ছে আমাদের জুন ক্লোজিং টপ 10 লিস্ট। 1 নাম্বার হলো স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা এর ডিভিডেন্ড ইল্ড 5.88% এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটি আন্ডার ভ্যালুড রয়েছে। 2 নাম্বার বেক্সিমকো ফার্মা, এর ডিভিডেন্ড ইল্ড 4.28% এবং এই স্টকটি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আন্ডার ভ্যালুড রয়েছে। বিএসআরএম স্টিল হচ্ছে নাম্বার 3, এর ডিভিডেন্ড ইল্ড 6.18%। এই স্টকটি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আন্ডার ভ্যালুড রয়েছে। তারপর হলো বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 1.94% এবং এটি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আন্ডার ভ্যালুড রয়েছে। নাম্বার 5 এমজিএলবিডি, এর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.85% এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আন্ডার ভ্যালুড রয়েছে। তারপর হচ্ছে ইউপিজিডিসিএল, ইউপিজিডিসিএল এর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.93% এবং এটি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আন্ডার ভ্যালুড রয়েছে। তো এই ছিল আমাদের ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের আন্ডার ভ্যালুড স্টকগুলা। 1 থেকে জয় আন্ডার ভ্যালুড, তারপর থেকে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে স্টকগুলা ওভার ভ্যালুড এসেছে। 7 নাম্বার থেকে স্টকগুলা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড এসেছে। কিন্তু আপনি যদি লং টার্মে ক্যাপিটাল গেনের উদ্দেশ্যে কিনতে চান এবং আপনার অ্যানালাইসিসে স্টকগুলা ভালো মনে হয়, আপনি ক্যাপিটাল গেনের জন্য কিনতে পারেন। এই স্টকগুলা ডিভিডেন্ড ইল্ড অনেক কম। আমাদের 7 নম্বরে যে স্টকটা রয়েছে সেটা হলো ইবনে সিনা, মাত্র 2.51%। এটি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড। তারপর আছে আইটিসি, এর ডিভিডেন্ড ইল্ড 2.41% এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড। নাম্বার 9 হচ্ছে রেনেটা, যার ডিভিডেন্ড ইল্ড 1.69% এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড রয়েছে। তারপর আছে অলিম্পিক, অলিম্পিকের ডিভিডেন্ড ইল্ড 1.91% এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ওভার ভ্যালুড রয়েছে। তো এই ছিল আমাদের টপ 10টি স্টক র্যাঙ্কিং অনুযায়ী। নাম্বার 1 স্কয়ার, নাম্বার 2 বেক্সিমকো ফার্মা, নাম্বার 3 বিএসআরএম স্টিল, নাম্বার 4 বিএসসি, নাম্বার 5 এমজিএলবিডি, নাম্বার 6 ইউপিজিডিসিএল, নাম্বার 7 ইবনে সিনা, নাম্বার 8 আইটিসি, নাম্বার 9 রেনেটা, নাম্বার 10 অলিম্পিক। এই পুরা প্রেজেন্টেশনটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে এই প্রেজেন্টেশনটা নিজে নিজে পড়ে নিতে পারেন, এই নাম্বারগুলা নিজে নিজে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জানান আমার এই লিস্টের সবচেয়ে ফেভারিট স্টক আপনার কোনটি। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।